হর হর মহাদেব। আজকের এই বেনারস ট্যুরের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ভগবান মহাদেবের শহর কাশীর সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। যেমন কিভাবে আপনারা বেনারস পৌঁছাতে পারেন, কোথায় হোটেল বা ধর্মশালা নেওয়া উচিত, বাবা বিশ্বনাথ দর্শনের সঠিক উপায় কি, কোন কোন মন্দিরগুলি এবং টুরিস্ট প্লেসেসগুলি আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন, সেই সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। তাহলে প্রথমেই জেনে নেই বেনারস পৌঁছাবেন কিভাবে। চিপেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে হলো ট্রেনে করে বেনারস পৌঁছানো। এখানে বেনারস জংশন, বেনারস সিটি, কাশী, দীনদয়াল উপাধ্যায় ইত্যাদি রেলওয়ে স্টেশনগুলি আছে। আর কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন বেনারস আসার জন্য, যেমন বিভূতি এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস। আর এই সমস্ত স্টেশনগুলি থেকে কাশী বিশ্বনাথ মন্দির 5-6 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তাই স্টেশন থেকে আপনারা ই রিক্সা, অটো অথবা বাসে করে খুব সহজেই কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবেন। এবং লোকাল ট্রান্সপোর্টগুলিতে শেয়ারে এলে 25 থেকে 30 টাকা করে পার হেড লাগে। আর যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে 100 থেকে 150 টাকা লাগে। এছাড়াও অনেকগুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির বাস সার্ভিসও আছে, সেগুলিও আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, বেনারস কিন্তু কলকাতার মতোই একটি সিটি, তাই সমস্ত জায়গাগুলি আমরা লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই ঘুরেছিলাম। গাড়ি বুক করার প্রয়োজন মনে হয়নি। পার হেড 500 টাকার মধ্যে আমাদের সমস্ত টুরিস্ট স্পটগুলি ঘোরা হয়ে গেছিল। এবারে বলি, যারা ফ্লাইটে আসবেন তাদেরকে এখানে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হবে। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির 26 কিলোমিটার দূরে অবস্থিত। আর যারা নিজেদের পার্সোনাল গাড়িতে আসতে চান সেটাও আসতে পারেন। বেনারসে প্রচুর প্রাইভেট পার্কিং এর ব্যবস্থা আছে। আর যারা হোটেলে গাড়ি রাখতে চান তারা হোটেলেও সেরকম সুবিধা অ্যাভেল করতে পারেন। এবারে আমরা বেনারসে পৌঁছে গেছি। এখানে কোন হোটেল এবং ধর্মশালায় আপনারা থাকতে পারেন সেটা বলি। সব থেকে ভালো হচ্ছে গোদওয়ালি মোড়ের কাছে থাকা, কারণ এখান থেকে বিশ্বনাথ মন্দির মাত্র 200 মিটারের মধ্যেই অবস্থিত। তবে এখানে থাকলে কোনো গাড়ি আপনাকে হোটেল পর্যন্ত নিয়ে যাবে না। গোদওয়ালি মোড় থেকে আপনার হোটেল যেখানে, সেখানে আপনার লাগেজ টেনে নিয়ে যেতে হবে। এবং মন্দির চত্বর হওয়ার জন্য এই জায়গাগুলিতে সর্বক্ষণই প্রচুর ভিড় থাকে এবং কস্টলিও হয়। তাই যদি একটু দূরে থাকা যায় তাহলে অপেক্ষাকৃত পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল অথবা ধর্মশালা কিংবা আশ্রম পাওয়া যায়, যেখানে গাড়ি হোটেলের কাছে চলে যায় আর লাগেজ নিয়েও টানাটানি করতে হয় না। বেনারসে হোটেল মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যেই শুরু হয় এবং আশ্রম ও ধর্মশালাগুলিতে 500 থেকে 600 টাকার মধ্যে ভালোভাবে থাকা যায়। আমরা শিবালয় ঘাটের কাছে আদ্যাপীঠ আশ্রমে ছিলাম। ওই আশ্রমের একটি ডিটেল ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তাহলে চলুন বেনারসের প্রথম দিন আগে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা স্নানটা সেরে ফেলি। গোদওয়ালি মোড় থেকে যে রাস্তাটি সোজা আপনারা দেখতে পাচ্ছেন সেটি সরাসরি চলে গেলেই দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যাওয়া যায়। এখানে মা গঙ্গার আশীর্বাদ পুষ্ট জলে স্নান করতে এবং মা গঙ্গার পুজো দিতে পারেন। গঙ্গা স্নান সেরে চলুন শ্রী কাশী বিশ্বনাথজির দর্শন সেরে আসি। মন্দিরে প্রবেশের জন্য 4টি প্রধান গেট আছে এখানে। প্রথমটি হলো ললিত ঘাট, যেখানে নতুন বিশ্বনাথ করিডোর তৈরি হয়েছে। দ্বিতীয়টি হলো বিশ্বনাথ গেট, যেটা চৌরাস্তার কাছে অবস্থিত। আর এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আপনারা 3 নম্বর এবং 4 নম্বর গেটটিও দেখতে পেয়ে যাবেন। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকে বাবা বিশ্বনাথের দর্শন করেছিলাম এবং পুজোও দিয়েছিলাম। আধ ঘন্টার মধ্যেই বাবার দর্শন এবং পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তার একটি সেপারেট ভিডিও আছে, এখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এই গেট দিয়ে ঢুকলে আপনারা একই সাথে মা অন্নপূর্ণারও দর্শন করে নিতে পারবেন। আর আপনি যদি সুগম দর্শনের মাধ্যমে বাবা বিশ্বনাথের দর্শন করতে চান তাহলে সুগম দর্শনের কাউন্টার থেকে 250 টাকা পার হেড টিকিট কাটতে হবে এবং সুগম দর্শনের মাধ্যমে আপনারা কাশী বিশ্বনাথের খুব সহজে দর্শনও করে নিতে পারেন। আর যদি আপনাদের হুইল চেয়ারের প্রয়োজন হয় তাহলে এই সুগম দর্শনের যে কাউন্টার আছে সেখান থেকে হুইল চেয়ার আপনারা হায়ার করতে পারেন। হুইল চেয়ারের জন্য 300 থেকে 400 টাকা পর্যন্ত চার্জ করা হয়। আর অবশ্যই মনে রাখবেন, কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে মোবাইল ফোন, ইলেকট্রনিক জিনিসপত্র, চামড়ার জিনিসপত্র ইত্যাদি কোনো কিছু নিয়েই ঢোকা অ্যালাউ করা হয় না। তাই আপনারা যখন মন্দিরে পুজো দিতে ঢুকবেন সমস্ত জিনিসপত্র লকারে রেখে ফুল, প্রসাদ, মালা ইত্যাদি নিয়ে ভেতরে ঢুকবেন। তারপর বাবা কাশী বিশ্বনাথের অপূর্ব এবং দিব্য রূপ দেখে আধ ঘন্টার মধ্যেই বাবার দর্শন সেরে ও আশীর্বাদ গ্রহণ করে বেরিয়ে আসুন। বাবা মহাদেবের মন্দির থেকে বেরিয়েই মা অন্নপূর্ণা
অন্নপূর্ণার মন্দিরে দর্শন করে নিতে পারেন এবং মা অন্নপূর্ণার মন্দিরে দর্শনের সাথে সাথে অন্নপূর্ণা ভোজনালয় থেকে অন্ন গ্রহণও করতে পারেন। অন্নপূর্ণা ভোজনালয়ের প্রসাদ অত্যন্ত পবিত্র এবং সুস্বাদু হয়। তারপর সন্ধ্যেবেলা আমরা দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখলাম। এইভাবেই আমাদের প্রথম দিনটি শেষ হলো। এখানে বলে রাখি, এটি আমাদের বেনারস টু বেনারস 4 নাইট 5 ডেজের ট্যুর। দ্বিতীয় দিন আমরা ভোর 5টা নাগাদ উঠে পড়ি এবং বেরিয়ে পড়ি বেনারসের ঘাটের উদ্দেশ্যে বোটিং করার জন্য। তাই আমরা শিবালা চক থেকে 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে চলে আসি ওসি ঘাটে। বেনারসে অটো টোটো যাতে যান না কেন, প্রথমে ওনারা এসে বলবে ভাড়া কত, না ভাড়া হচ্ছে 100 টাকা, শুরু করবে 100 টাকা থেকে। তারপরে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে সওয়ারি পে কিতনা, মানে পার পার্সন কত, তখন ওরা বলবে 10 টাকা কি 15 টাকা, এরকম কিছু একটা বলবে। 10-15 টাকাই ভাড়া, কারণ সবকটা জায়গায় মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে, এর বেশি নয়। ওসি ঘাটে প্রত্যেকদিন ভোরবেলা 4টে থেকে সুবে বেনারস কি প্রোগ্রাম শুরু হয়। এখানে ক্লাসিক্যাল মিউজিক, যোগা এবং সূর্যোদয় আরতি ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সুবে বেনারস প্রোগ্রামের অনুষ্ঠানগুলি দেখে ওসি ঘাট থেকে একটি মোটর বোটে উঠে পড়লাম। এই মোটর বোট রাইডটি 20-25 মিনিটের মতো হয় আর 100 টাকা করে পার হেড ভাড়া নেয়। ওসি ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত যতগুলি ঘাট আছে সেগুলি সবকটা ঘুরিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে। তারপরে আমরা আশ্রমে ফিরে আসি এবং একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি বেনারসের লোকাল সমস্ত ফেমাস মন্দিরগুলি দেখার জন্য। বেনারস কি সুবহ আর লখনৌ কি শাম কুছ আলাগ হি হোতা হ্যায়। তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়েই আমরা খাচ্ছি। এটা হচ্ছে সমোসা আর হচ্ছে ছোলে। সমোসাটা ভেঙে তার উপরে ছোলেটা দিয়ে দেয়, তার উপরে একটা চাটনি দেয়, ভাঁড়ের মধ্যেই দেয় কিন্তু, আর এটা দাম নিচ্ছে 28 টাকা। এই দিন আমরা বেনারসের বেস্ট 9 টুরিস্ট স্পটস ঘুরে দেখেছিলাম। প্রথমেই দেখে নিয়েছিলাম অঘরি বাবা টেম্পল বা বাবা কিনারাম স্থল। শিবালা চক থেকে হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় এইখানে। এখানে অঘরি সাধুরা থাকেন আর লোকমুখে শোনা যায় যে এই আশ্রমে নাকি মরা মানুষও জ্যান্ত হয়ে ওঠে। এখান থেকে সবকটি জায়গায় আমরা লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই ঘুরেছি। সারা বেনারসে গাড়ি বুক করার দরকার হয়নি। প্রসঙ্গত বলে রাখি যে কাশী বেনারসে ম্যাক্সিমাম মন্দিরই বেলা 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, তাই এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো। এরপরে আমরা দেখে নিলাম মানি মন্দির। 1940 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। শৈব ও বৈষ্ণবের ঐক্যের প্রতীক এই মন্দির। মানি মন্দির টেম্পলের ভেতরে 108টি শিবলিঙ্গ আছে। 12টি জ্যোতির্লিঙ্গ নির্মাণে ক্রিস্টাল রত্নের ব্যবহার করা হয়েছে এখানে, তাই এই 12 চূড়া বিশিষ্ট মন্দিরের নামকরণ করা হয়েছে মানি মন্দির। 108টি শিবলিঙ্গ মানি মন্দির দেখার পরে হাঁটা পথে 300 মিটারের মধ্যেই আমরা দুর্গা মন্দিরটি দেখে নিলাম। বেনারসে যে মন্দিরগুলি আছে তার মধ্যে দুর্গা মন্দিরটি বহুল পরিচিত মন্দিরগুলির মধ্যে একটি। এই দুর্গা মন্দিরটি 1800 শতকে বাংলার মহারানী রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের পাশে একটি বিশাল বড় পুকুর রয়েছে। এই পুকুরটি দুর্গাকুণ্ড নামে পরিচিত। দুর্গা মন্দিরের সামনে থেকে লোকাল অটোতে করে চলে এলাম লঙ্কার মোড় বা বিএইচইউ মোড়ে। ওখান থেকে আরেকটি অটোতে করে চলে গেলাম রামনগর ফোর্ট দেখতে। রামনগর ফোর্টে ঢোকার আগেই লক্ষ্মী প্রসাদের লস্যি দেখতে পেয়েছি। এখানকার লস্যিগুলো কিন্তু দারুণ ঘন। এই লস্যি পাওয়া যাচ্ছে, একরকম লস্যি পাওয়া যাচ্ছে, এগুলো 50 টাকা করে নিচ্ছে। এইদিকে হচ্ছে রামনগর ফোর্ট, আর এই গলিটা যে ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী সংগ্রহালয় যেটা আছে, সেটা হচ্ছে এই গলিতে ঢুকে গেলি, আর ওই ব্রিজ থেকে আমরা নামলাম। রামনগর ফোর্টটি গঙ্গার পূর্ব তীরে অবস্থিত। এই ফোর্টটি 1750 সালে কাশী নরেশ মহারাজ বলবন্ত সিং নির্মাণ করেছিলেন এবং ফোর্টটি চুনার বেলে পাথরের তৈরি। রামনগর ফোর্টের ভেতরে বেদব্যাস মন্দির, একটি জাদুঘর, রাজার বাসভবন এবং একটি দক্ষিণমুখী হনুমানজির মন্দির আছে। বর্তমানে রামনগর ফোর্টের একটি অংশ জনসাধারণের জন্য খোলা রয়েছে, বাকি অংশে মহারাজের পরিবারের লোকজনরা এখনো বসবাস করেন। রামনগর ফোর্টে রামলীলার সময় বিশাল বড় উৎসব হয়। হাতে সময় থাকলে রামনগর ফোর্টের কাছে লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি এবং একটি ছোট মিউজিয়ামও আছে, দেখে নিতে পারেন। আমরা আবার রামনগর ফোর্টের সামনে থেকে একটি অটো ধরলাম এবং পৌঁছে গেলাম লঙ্কার মোড় বা বিএইচইউর সামনে। এরপর আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির সামনে থেকে আরেকটি অটোতে উঠলাম ক্যাম্পাসের ভেতরে ঢোকার জন্য। এই ক্যাম্পাসের ভিতরে একটি বিশাল বড় শ্রী কাশী বিশ্বনাথ মন্দির আছে। এটিকে বিড়লা মন্দিরও বলা হয়। ভারতবর্ষের উল্লেখযোগ্য ইউনিভার্সিটিগুলির মধ্যে একটি হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটি
1916 সালে জাতীয়তাবাদী নেতা পণ্ডিত মদন মোহন মালব্য প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরটি 1931 সালে বিড়লা ফ্যামিলি তৈরি করার পরিকল্পনা নেয় এবং 1966 সালে এই মন্দিরটি তৈরি হয়। এখানে ভগবান শিবের মন্দির ছাড়াও আরো 9টি অন্য মন্দির আছে। এই মন্দিরটি সারাদিনই খোলা থাকে। তারপরে আমাদের গন্তব্য হলো সংকটমোচন হনুমান মন্দির। বেনারস হিন্দু ইউনিভার্সিটির সামনে থেকেই অটো পেয়ে গেলাম। সংকটমোচন হিন্দু মন্দিরটি বেনারসের ওশি নদীর তীরে অবস্থিত। ভারতবর্ষের বিখ্যাত কবি তুলসীদাস 1600 শতকের গোড়ার দিকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর এখান থেকে হাঁটা পথেই পৌঁছে গেলাম ত্রিদেব মন্দির দেখতে। এই মন্দিরটি ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে উৎসর্গীকৃত করা হয়েছে, তাই এই মন্দিরটির নাম ত্রিদেব মন্দির। মনে করা হয় যে 1800 শতকে মারাঠা শাসক প্রথম বাজিরাও এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আমরা এখান থেকে আরেকটু এগিয়ে গিয়েই দেখে নিলাম সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরটি পবিত্র শহর বেনারসের অন্যতম মন্দিরগুলির মধ্যে একটি। 1600 শতকে গোস্বামী তুলসীদাস এইখানেই প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস লিখেছিলেন। পরে 1964 সালে পশ্চিমবঙ্গের ঠাকুরদাস পরিবারের সুরেখা পরিবার এর তরফ থেকে এই মন্দিরটি তৈরি করা হয়। এই 3টি মন্দির আমরা হাঁটা পথেই দেখে নিয়েছিলাম। এরপরে তুলসী মানস মন্দির দেখার পরে ওখান থেকে আমরা আরেকটি টোটো ভাড়া করি এবং চলে আসি ওসিঘাটে সন্ধ্যারতি দেখার জন্য। প্রসঙ্গত বলে রাখি, ওসিঘাটের এখানে পাশাপাশি দুটো ঘাটে গঙ্গারতি হয়, তাই ভিড়টা খুব একটা অনুভব করিনি এবং খুব ভালোভাবে গঙ্গারতি দেখতে পেয়েছিলাম। এছাড়াও বেনারসের আরো অনেকগুলি ঘাটে এই গঙ্গারতি হয়, যেমন কেদার ঘাট, দশাশ্বমেধ ঘাট ইত্যাদি। আর প্রত্যেকটা ঘাটেই গঙ্গারতির জন্য সেম রিচুয়ালসই ফলো করা হয়। আর এইভাবেই আমাদের বেনারসে দ্বিতীয় দিনটি শেষ হলো। আজ আমাদের বেনারসে তৃতীয় দিন। আজ সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে। গোধুলিয়া মোড় থেকে টোটোতে করে পৌঁছে গেলাম বেনারস ক্যান্টনমেন্ট। 6 কিলোমিটার মতো রাস্তা, টোটোতে সময় লাগে আধ ঘন্টা। বেনারস ক্যান্টনমেন্ট টু সারনাথের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, অটোতে সময় লাগে আধ ঘন্টা মতো। সারনাথ টেম্পলটি রাস্তার উপরেই অবস্থিত। টেম্পল চত্বরে ঢোকার সময় প্রথমেই দেখতে পাবেন 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তিটি। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। ভিতরে প্রবেশ করলে সুন্দর সাজানো বাগান, বোধি বৃক্ষ, অশোক স্তম্ভ এবং বুদ্ধের পরিবার ও শিষ্যের মূর্তি এখানে তৈরি করা আছে দেখতে পাবেন। সারনাথ মন্দির দেখে রাস্তার উল্টো দিকে বেনারসি শাড়ি তৈরির ফ্যাক্টরি আছে, সেখানে শাড়ি তৈরি দেখতেও পারেন, আবার চাইলে কিনতেও পারেন। এরপরে দেখে নিলাম সারনাথ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম, সারনাথ মনেস্ট্রি এক্সকাভেশন সাইট ও ধামেক স্তূপ। সারনাথ মিউজিয়ামে টিকিট কেটে ঢুকতে হয় এবং ভিতরে মানি ব্যাগ ছাড়া আর কিছুই অ্যালাউ করা হয় না। এখানে প্রায় 6832টি ভাস্কর্য ও প্রত্নবস্তু রয়েছে। 1904 সালে এখানে যখন খনন কাজ শুরু হয়, সেই সময় এই খনন স্থলের পাশেই এই মিউজিয়ামটি নির্মাণের কাজও শুরু হয়। এরপরে আমরা চলে এলাম সারনাথ মনেস্ট্রির এক্সকাভেশন সাইটের কাছে। সেখানে গেলেই দেখতে পাবেন বিশাল বড় ধামেক স্তূপ। এই সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে ধর্মের বাণী শুনিয়েছিলেন। তারপর দুপুরবেলা আমরা সারনাথ থেকে ফিরে শিবালয় চকের কাছে একটি বেঙ্গলি ননভেজ রেস্টুরেন্ট আছে আঙ্কেলস কিচেন বলে, সেখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিই। এখানকার খাবার ভালো, টেস্টও মোটামুটি। আর দুপুরবেলা সময় এলে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হতে পারে, কারণ এই জায়গাটা খুবই ছোট। তারপর দুপুরবেলা আশ্রমে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি মানসিং ঘাটের উদ্দেশ্যে। এটি দশাশ্বমেধ ঘাটের পাশেই অবস্থিত। এখানে দেখে নি ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম বা অবজারভেটরি, এবং একে মানসিং অবজারভেটরিও বলা হয়। এখানে ঢোকার জন্য পার হেড 25 টাকা করে এন্ট্রি ফি লাগে। এই অবজারভেটরির ভেতরে একটি মিউজিয়াম আছে এবং এখানে বিশাল স্ক্রিনের ওপরে গঙ্গার উৎপত্তি, বেনারসের ইতিহাসের কথা ইত্যাদি জিনিস দেখানো হয়। আধ ঘন্টা অন্তর অন্তর শো হয়। এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, অবশ্যই ভিজিট করবেন, ভালো লাগবে। তারপর সারা বিকেলটা আমরা বেনারসের প্রাচীন বাঙালি টোলায় ঘুরে বেড়ালাম এবং দেখে নিলাম বাঙালিদের দ্বারা প্রতিষ্ঠিত বাড়ি, মন্দির, স্কুল, কলেজ ইত্যাদি। বেনারসের বাঙালি টোলা নিয়ে আমার একটি সেপারেট ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানেই আমাদের বেনারসের তৃতীয় দিনটি শেষ হলো। কথায় বলে কাশী বিশ্বনাথ দর্শন করার পরে যদি কালভৈরবের দর্শন না করেন তাহলে কাশী যাত্রা সম্পন্ন হয় না। গোধুলিয়া চৌমাথা থেকে কালভৈরবের মন্দির 2 কিলোমিটার মতো রাস্তা। কালভৈরবের দর্শন করার জন্য সকাল সকাল যেতে হবে, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। কালভৈরব মন্দিরটি হলো বেনারসের অবস্থিত প্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম। কালভৈরবের দর্শন করার পরে আমরা ওখান থেকে একটি রিক্সা করে চলে আসি বাবা বিশ্বনাথ মন্দির চত্বরের কাছে। আর মালাইয় নামে
একটি মিষ্টি টেস্ট করি। এই মিষ্টির কথা এর আগেও আমি অনেকের কাছে শুনেছি। মালাইওটা কিন্তু আপনারা সবসময় পাবেন না, আবার এটা হচ্ছে দীপাবলি থেকে শুরু হয় আর এই গরমের আগে মানে হচ্ছে হোলির আগে শেষ হয়ে যায়। কাশী বিশ্বনাথের যে মন্দির আছে আর মণিকর্ণিকার যে ঘাট আছে, মণিকর্ণিকা ঘাটের থেকে প্রায় 1-150 মিটার দূরেই এই দোকানটা, দ্বারকা লস্যি ভান্ডার এরকম একটা নাম। এখান থেকে চলে গেলাম মণিকর্ণিকা ঘাটের দিকে। মেন রাস্তা থেকে 200-300 মিটার মতো হেঁটে গেলেই মণিকর্ণিকা ঘাটে পৌঁছে যাওয়া যায়। মণিকর্ণিকা ঘাট বেনারসের প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। অ্যাজ পার দ্য মাইথোলজি এখানে কোনো মানুষের শেষকৃত্য সম্পন্ন হলে মানুষের আত্মার মোক্ষ লাভ ঘটে। আবার মণিকর্ণিকা ঘাট একটি সতীপীঠও বটে। হিন্দু ধর্ম মতে এখানে মাতা সতীর কানের অলংকার পড়েছিল। এই ঘাটটিতে সমস্ত ধরনের ধর্মীয় রিচুয়ালসও অনুষ্ঠিত হয়। মণিকর্ণিকা ঘাটের পাশেই আছে নবনির্মিত কাশী বিশ্বনাথ টেম্পল করিডোর। এখান থেকে সরাসরি শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া যায় এবং মন্দির থেকে আবার গঙ্গার ঘাটেও ফিরে আসা যায়। তারপর আমরা দশাশ্বমেধ বোর্ডিং হাউস থেকে লাঞ্চ করে নিলাম। বেনারসের সকলের পরিচিত দশাশ্বমেধ বোর্ডিং হাউসে আজকে আমরা দুপুরবেলা খেতে এসেছি। এখানে যদি আপনি না থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে যা পাওয়া যায় মেল সিস্টেম, আপনি এগ, মাটন, চিকেন, ফিশ যেটা প্রথমে নেবেন সেটাই থাকবে, বাদ বাকি যেগুলো থাকে সবজি, ডাল, তরকারি, ভাত এগুলো আপনি যত ইচ্ছে তত নিতে পারেন। নিচে থেকে ঢুকেই আর কি সিঁড়িতে উপরে উঠে চলে আসতে হয়। তারপরে এই করিডোর, পুরো করিডোরের মধ্যে খাওয়ার ব্যবস্থা। আর করিডোরের পাশে এই যে পর্দাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা ঘর। আর এখানে যদি থাকেন তাহলে এখানে থাকা খাওয়া টোটালটা মিলিয়ে রুম রেন্টটা দিতে হয়। এবারে মুখ শুদ্ধি করার পালা। এখানকার একটি দোকান থেকে পান মশলা খেলাম এবং বাড়ির সবার জন্য কিনেও নিলাম। এরপর আমরা দশাশ্বমেধ ঘাট থেকে হাঁটতে শুরু করলাম অন্য ঘাটগুলি ঘুরে দেখার জন্য। প্রত্যেকটি ঘাটেই একে অপরের সাথে কানেক্টেড, তাই প্রত্যেকটা ঘাট ঘুরে দেখলাম এবং এই ঘাটগুলিতে যে মন্দিরগুলি আছে সেগুলিও এক্সপ্লোর করলাম। তারপর বিকেল বেলা বাঙালি টোলার কাছে একটি শাড়ির দোকান দেখতে পাই ও এখান থেকে কিছু শাড়িও কেনাকাটি করে ফেললাম। এবার হাঁটতে হাঁটতে চলে আসি দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটে কিছুটা সময় কাটিয়ে একটু তাড়াতাড়ি আমরা আশ্রমে ফিরে যাই। এইখানেই আমাদের বেনারস ট্রিপ শেষ হলো। তারপরের দিন ভোরবেলা 3:30টার সময় আশ্রম থেকে চেক আউট করে বেনারস স্টেশনে চলে আসি ট্রেন ধরার জন্য। এই ছিল আমাদের 4 দিনের বেনারস ট্রিপ। খুব ভালোভাবে ঘুরেছি এবং প্রত্যেকটি জায়গা ভিজিটও করেছি। তবে আমরা এবারে বিন্ধ্যাচল এবং চুনার ফুট ভিজিট করিনি, তার জন্য আরো একটা এক্সট্রা দিনের প্রয়োজন ছিল। বেনারসের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে সঠিকভাবে মন্দির পরিদর্শন এবং ভ্রমণের প্রত্যেকটি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, খুব শীঘ্রই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আপনার যাত্রা মঙ্গলময় হোক।